ইন্টারেস্ট জানা উচিত। আই থিঙ্ক লাইফ টাইম আপনারা এটা মনে রাখতে পারবেন মুনাফা কি। তাহলে সুদ এবং সুদকে ইসলামে এবং অন্যান্য ধর্মেও সুদকে নিরুৎসাহিত করা হয়েছে, আর মুনাফাকে উৎসাহিত করা হয়েছে। ব্যাংকগুলো আসলে মূলত সুদ নেয় না, সরকারি ব্যাংকগুলো। এটা কিভাবে আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপরে আমরা কি সুবিধা পাবেন সেটাই যাচ্ছি। আমরা ব্যাংকে সুদ নেই না। মনে করেন একটা ঋণ প্রোডাক্ট আছে আমাদের জাস্ট 8%। কত পার্সেন্টে? 8%। সর্বোচ্চ মনে হয় 10 লাখ পর্যন্ত দেওয়া যায়। 8%-এ যেই লোনটা আমরা আপনাকে ডেলিভারি দিব বা প্রোডাক্টটা সাপ্লাই দিব, সেক্ষেত্রে বলেন তো মূল্যস্ফীতি জানেন আপনারা সবাই? মুদ্রার মান পণ্য থেকে মুদ্রার মান। আচ্ছা আবার বলি, এগুলো ব্যাংকের সাথে কানেকশন হতে গেলে এই সংক্ষিপ্ত জিনিসগুলো জেনে আসতে হবে। আপনি জানেন না, হঠাৎ করে বলবেন যে এটা কি ওটা কি, বুঝবো না। মূল্যস্ফীতিটা পেপার পত্রিকা অন্তত বাসায় পড়বেন বা বাইরে পড়বেন বা কলেজে পড়বেন, থাকে তো। এখানে অনেকেই স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট কে কে আছেন? হাত তুলেন তো, রেইজ ইওর হ্যান্ড। অল আর স্টুডেন্টস। এটা মারাত্মক ব্যাপার। এটা কিন্তু একটা পজিটিভ দিক। ট্রেন আপ হবে স্টুডেন্টরা। আচ্ছা এখানে মাস্টার্স করেন এরকম কেউ আছেন? মাস্টার্স সামওয়ান, হোয়াটস ইওর নেম প্লিজ? কোন সাবজেক্টে পড়েন? আরবি সাবজেক্টে পড়ি। হোক আরবি সাবজেক্টে মাস্টার্স পড়তেছেন। কোন সাবজেক্ট? অ্যারাবিক স্টাডিজ। হ্যাঁ, কোথায়? দিনাজপুর নূরজাহানে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা অনার্স পড়েন বা গ্রাজুয়েশনে আছেন, জেনারেলি এরকম আছেন কে কে? হাত তোলেন তো, অনেক, এবার অনেক। আর ইন্টারমিডিয়েট তো সবাই প্রায়। তার মানে আপনি অ্যাডভান্স হয়ে আসতেছেন। শুনেন, আমরা গত জুলাই মাসে এবং আগস্ট মাসে একটা বিপ্লব দেখেছি না দেশে? এটা কারো ভিতরে পেইন থাকলেও এটা কিন্তু একটা পজিটিভ দিক। একটা নতুনত্ব আসতেছে। কি নতুন? একটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য একটা পরিবর্তন আসবে। আমরা সবাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অ্যাডভান্স করার জন্য বদ্ধপরিকর হব। এই আপনারা 66 জন যদি ডেভেলপমেন্ট করেন, তাহলে বাংলাদেশের কিন্তু উন্নয়ন হয়ে যাবে, রাইট? এখন দেখা গেল যে বাংলাদেশের 16 কোটি মানুষের আপনিও তো একজন। আপনার উন্নয়ন মানে বাংলাদেশের 16 কোটি মানুষের একজনের উন্নয়ন, এককের উন্নয়ন। উন্নয়ন করতে গেলে কি দরকার? মেধা, বুদ্ধি, বিবেক এবং কি মানে টাকা দরকার, রাইট? টাকা দেওয়ার জন্য তো আমি আসছি। আনসার মেডিকেল উন্নয়ন ব্যাংক এখানে আসছি আপনাদেরকে কমিটেড করার জন্য। আপনাদের সাথে আই অলরেডি হ্যাভ কমিটেড হিয়ার যে আপনারা সবাই আসবেন ব্যাংকে। আনসার মেডিকেল উন্নয়ন ব্যাংকের দুয়ার খোলা। আফটার হ্যাভিং ইউর ট্রেনিং এর আগে আসার দরকার নেই। হ্যাঁ, ট্রেনিং এর পরে সার্টিফিকেট নিয়ে আসবেন। আমরা আপনাদের প্রতিষ্ঠান বা বাড়িতে প্রতিষ্ঠান নাই করেন, আপনি নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন যে আমি অল্প বা স্বল্প পরিসরে কাজ শুরু করব, আই এম রেডি টু স্যাংশন মানি এগেইনস্ট ইউ। আপনাদের জন্য আমি টাকা মঞ্জুর করব। আমার নিজের মঞ্জুর পাওয়ার দীর্ঘ শাখায় 2 লাখ টাকা আমারই মঞ্জুর পাওয়া। মানে আমার সাথে আপনাদের সম্পর্ক ভালো, আমাকে কিছু ঘুষ দিলে এরকম না। আপনার ক্রাইটেরিয়া দেখবো, আপনার বাসায় যাব, পরিদর্শন করব। যদি দেখা যাচ্ছে যে আপনার একটা ছোট সেলাই মেশিন আছে বা ওটাও নাই, আপনি হতে যাচ্ছেন, করতে যাচ্ছেন, অনেক বড় স্বপ্ন, ছোট স্বপ্ন, মিডিয়াম স্বপ্ন, ধরেন ছোট একটা স্বপ্ন দেখলেন যে আমি একটা টেলারিং হাউস দিব। এই ট্রেনিংটা নেওয়ার পরে আমি বাড়িতে একটা টেলারিং হাউস দিব। টেলারিং হাউস বুঝেন তো? দর্জির দোকান। এখন ওগুলা ব্যাকডেটেড শব্দ বাদ দিবেন। ধরেন বাবুশ্রী না কয়ে বলতে হবে শেফ, আধুনিক শব্দ। কি বলেন? শেফের অনেক নাম ওয়ার্ল্ডে, এই যে সাবজেক্ট আছে লেখাপড়া করে, তবু আমরা টেইলর বলবো, টেইলর, নট দর্জি। বাংলা শব্দগুলো অনেক সময় আমার লেভেলে চলে যায় ইংলিশ শব্দটা। টেইলারিং হাউস, ব্রোকারেজ শুনেন না? ওটা তো বাংলায় বললে হয় দালালি জায়গা। এটা বলে দালালি করে, কেমন শোনা যাবে না? কিন্তু দেখা গেল ওটাকে আমরা বললাম ব্রোকার হাউস।
তার মানে দালালি প্রতিষ্ঠান, আপনার সাথে নেগোসিয়েট করে দিব, মাঝখান থেকে কিছু পয়সা কামাই হবে। সারা ওয়ার্ল্ডে এটা খুব পপুলার এখন। তাহলে আপনি ধরেন, আমি কিন্তু আমার কথার মাঝেই আপনাদের যা যা প্রশ্ন করবেন উত্তর পেয়ে যাবেন। আমার ওখানে আসলেন, নাম ঠিকানা লিখলেন, আমি ওনার বাসায় বা এনার বাসায় বা ওনার বাসায় পরিদর্শন করলাম, বা আমার অফিসার পরিদর্শন করলো, করে দেখলো যে খুবই স্টামিনা ভালো, এলাকায় কোনো বদনাম নাই। তারপরে মেয়েদের ব্যাপারটা একটু আলাদা, ছেলেরা একটু সমাজে অনেক সময় অধপতনের দিকে যায়, সেটাও না, নেশাগ্রস্ত হয়ে পড়ে, তারপরে জুয়া, মোবাইল গেম টেম এগুলো আছে না কিছু, এই জিনিসগুলোর সাথে জড়ায় পড়ে, এগুলো যখন ইনভেস্টিগেশন করে দেখবো যে না এগুলোর সাথে সে জড়িত না, তখন আমি বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই ব্রাঞ্চে চলে আসে। 1 লক্ষ টাকা পর্যন্ত কোনো কাগজ লাগবে না, জাস্ট ইউর সার্টিফিকেট, ইউ হ্যাভ টু শো। তোমাকে দেখাতে হবে, আপনাদের দেখাতে হবে সার্টিফিকেটটা, তাও মূল কপি রাখবো না, আমরা ফটোকপি রাখবো। ক্লিয়ার? কেমন মানে কেমন স্বপ্ন জেগে উঠলো না? স্বপ্ন না থাকলে হবে কি? সব দুনিয়া করছে, কথাও বলে না। Everybody, all of you have to be dreamy person. আপনাদের সবাইকে স্বপ্নবাজ মানুষ হতে হবে। Without being dreamy person, nobody can touch their goal. আপনি জীবনে উপরে উঠতে পারবেন না। ড্রিমি পারসন হতে হবে, ড্রিম দেখতে হবে। এই ড্রিম কিন্তু ঘুমের মধ্যে প্রেমিকার হাত ধরে পাহাড়ে নাচতেছে ওই ড্রিম না, ওটাও দেখবেন। সব 18+, ওই স্বপ্ন তো থাকবেই, আমার ছিল, আপনার থাকবে, আমার ছেলের হবে, এটা ব্যাপার না, কিন্তু আপনাদেরকে জীবন পাল্টানোর ড্রিম দেখতে হবে। কি পাল্টাবেন? জীবন পাল্টানোর। বাংলাদেশ লাস্ট 6-7 বছর ধরে বাংলাদেশটাকে পাল্টানোরই যে স্বপ্ন দেখতেছে, ওই স্বপ্নের সাথে আপনারাও সামিল হয়ে যাবেন। সবার একই জিনিস পছন্দ নাও হতে পারে, কিন্তু স্বপ্নের সাথে এক তালে চলতে হবে। স্বপ্নের সাথে এক তালে চলে আপনাকে সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। সেটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন এই যুগের অর্থ। সেই অর্থই আপনাকে অফার করার জন্য আমি আসছি। একটা ব্যাংকের দুয়ারে ইয়াং ম্যান, আপনারা কখনোই কোনো একটা সরকারি বা বেসরকারি ব্যাংকের দুয়ার পর্যন্ত যাওয়ার সাহস আমাদের হবে না, আমারও ছিল না, আপনাদেরও হবে না। বা আঙ্কি পাঙ্কি করে ঘুরাই দিবে, কি নিয়ে যাবো, কি বুঝি আমার ওখানে ব্যাংকে যাবো যে, এইখানে আপনার সার্টিফিকেটটাই আপনার পুঁজি হবে। এই আপনার কমপ্লিটিং ইউর ট্রেনিং, 10 days ট্রেনিং না, এটার পরে আপনাদের ওটাই পুঁজি হয়ে গেল। আরেকটা পুঁজি থাকতে হবে, সেটা হলো মেধা। যদি মেধা কম থাকে, আপনি ওটাকে ঘষা মাজা করতে থাকেন। একটা জিনিস পেয়ে গেলেন, সাথে সাথে ডাইজেস্ট করে ফেলাইলেন, হজম করে ফেলাইলেন, হবে কি? আগে খাবারটা প্লেটে আসতে হবে, তারপরে আপনাকে খাওয়া মুখে নিতে হবে, তারপরে স্টোমাকে গিয়ে আস্তে আস্তে হজম হবে। মানে একবারে সব হবে না, একটার পর একটা স্টেজ আছে, স্টেজ মোতাবেক আপনাদেরকে অ্যাডভান্স হতে হবে। টাকা নিলেন আর রাত্রে ভাবলেন যে আমার 1 লাখ টাকা দিয়েছেন ম্যানেজার স্যার, যদি কেসের মধ্যে ঢুকাই দিয়ে খালি এইটাতে কি হবে জানেন? 1 লক্ষ জনের মধ্যে 1 লক্ষ জনেরই 1-2 বাদ দিয়ে 1 লক্ষ জনের টাকাটাই খেয়ে ফেলাম। বিপদগামীটা হওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই ভাবতে পারে যে একটা জীবনের চান্স নেই, যদি আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ দিলে কি হবে? শয়তানের সাথে কানেক্টেড না, এটা মেয়েদের তুলনায় ছেলেরা বেশি। মেয়েরা মনে হয় 1000-এ একটা নাই, ছেলেরা 10টা বাইরে যাবে 100-তে। তো ওখান থেকে ব্যাক করতে হবে, ব্যাংক থেকে টাকা নিয়ে ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্যাট মানি। ইউটিলাইজ মানে হলো ওটাকে ব্যবহার করতে হবে, সঠিক প্রপার ইউজ করতে হবে, তাহলেই আপনারা ব্যাংক থেকে লোন নিয়ে স্বাবলম্বী হতে পারবেন। আপনার স্বপ্নের যাত্রা সামনের দিকে এগিয়ে যাওয়া। শুনেন, মৃত্যুকে মনে করতে হবে, মৃত্যুকে ভয় পেতে হবে, প্রত্যেকদিনই পারলে স্মরণ করবেন, তাহলে আপনার দ্বারা অন্যায় হবে না। কিন্তু মৃত্যু আসবে বলে যে মৃত্যু হয়ে যাবে, আর কি লাভ এগুলো করে? ওটাও করা যাবে না, বসে থাকা যাবে না। till your death knocking at your door, দরজায় মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে পরিশ্রম করে
সফল হতে হবে। এটাই হলো মানুষের ধর্ম। পশু পাখির ধর্ম হলো যে আসলাম গেলাম চলে গেলাম খাইলাম দাইলাম, খাওয়াই জীবন দর্শন, তাই না? পশু পাখির হলো রিপ্রোডাকশন মানে বংশবৃদ্ধি এবং খাওয়া গ্রহণ, এটুকুই জীবন যাপন। কিন্তু মানুষের জীবন কি তাই? তাই না। মানুষের জীবন, মানুষের জীবনের মধ্যে ভ্যারিয়েশন আছে। মানুষ ন্যাংট থেকে পোশাক পরছে, পোশাক থেকে আধুনিক হয়ে গেছে, মঙ্গলে যাচ্ছে, সূর্যের কাছাকাছি মহাকাশ যান পাঠাই দিচ্ছে। এগুলো রিলেটেড ঘটনা, এগুলো দেখেন না? সূর্যের কাছাকাছি মহাকাশ যান চলে গেছে, সূর্য কিভাবে ফিউশন প্রক্রিয়ায় জ্বলতেছে। আমরা কোথায় চলে গেছি? মানুষ এই জন্যই সৃষ্টির সেরা জীব। ইসলামে আছে আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হইল মানুষ। শ্রেষ্ঠ হতে গেলে অবশ্যই আপনাকে শুধু শুয়ে বসে কাটাইলেই খাচ্ছেন দাচ্ছেন বাবের ঘুরতেছেন চলতেছেন ফিরতেছেন আমাদানরা বাড়িতে রান্না বান্না করতেছেন চলতেছেন, এটাই জীবন দর্শন হওয়া উচিত না। আপনি বাসায় রান্না বান্নার সাথে সাথেও চ্যালেঞ্জ করতে পারবেন। আমার ওয়াইফ, আমি বলি আর কি, পার্সোনাল ইস্যুর মধ্যে চলে আসলাম। আমি যখন অনার্স 3rd ইয়ার তখন আমি বিয়ে করে ফেলেছি। মানে এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না, ক্লিয়ার? অনেকেই বলে বেআইনি বিবাহ করেছিলাম, আসলে না, কোর্টে বিবাহ করেছি, দ্যাট ওয়াজ নট বেআইনি। ওখানে একজন ম্যাজিস্ট্রেট আমাকে বিয়ে দিছে, তাহলে ওটা তো বেআইনি হলো না, ওটা আরো বেশি আইনি হলো, তাই না? মানে সামাজিক হলো না ব্যাপারটা, মানে পারিবারিক হলো না। তখন মেয়েটা মানে আমার ওয়াইফ এখন তো স্টিল এলাইভ এবং 2 বাচ্চার মা, সেই কোনো সার্টিফিকেট, she did not have any certificate after our marriage. আমাদের বাসা থেকে সে এসএসসি পাস করছে আবার গৃহিণী, সে এইচএসসি পাস করছে আবার গৃহিণী, সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে আবার গৃহিণী, এখন সে ল কমপ্লিট করে ফেলেছে। তার মানে আমার বাসায় আসার পরে এই ঘটনাগুলো ঘটছে। যদি একটা মানুষের মধ্যে প্রগাঢ় স্বপ্ন না থাকে তাহলে এটা সম্ভব না। তার ছেলে বিজনেস পাইলট হাই স্কুলে 10-এ পড়ে, সেও দিনাজপুরে দৌড়াচ্ছে তার লেখাপড়ার কাজে, ক্লিয়ার হচ্ছেন? তার মানে স্বপ্নবাজ হতে হবে। আপনারা পরিবারে বন্ধ হয়ে গেলে ভাবলেন যে শেষ তো, দ্যাট ইজ মাই ডিউটি টু কুক রাইস এন্ড ফুড এন্ড সার্ভ মাই ফ্যামিলি, শেষ, এটাই আমার লাইফ। দ্যাট ইজ নট ট্রু। তিনিও কিন্তু একজন মা, তিনি একজনের ওয়াইফ, তিনি একটা পরিবারের চুলাতে হাঁড়ি বসায়, রাইট? আবার চাকরিও করতেছে। তার মানে স্বপ্ন আজকে থেকে শুরু করতে হবে। স্বপ্নের সাথে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা, যে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য তো আনসারভেটিভ উন্নয়ন ব্যাংক আছে। এটা কি আপনার বিশাল পাওয়া না? ইয়েস স্যার। এখানে আরো ট্রেনাররা ঢুকবে, এখানে আপনার ওসি মহোদয় ঢুকবে, এখানে ইউনো মহোদয় ঢুকবে, এখানে আরো যে অফিসার, কৃষি অফিসার মহোদয় ঢুকবে না? ওনারা কিন্তু 8 জন অফিসার ঢুকবে, ইনক্লুডিং মি, আমি সহ। 8 জন অফিসারের 7 জনই খালি চাপাবাজি করেই যাবে। সরি, that word is not right. চাপাবাজি বলতে চকলেট বোঝাচ্ছি না, তারা আপনাকে আশ্বাস দিয়ে যাবে, আপনাকে আইন শৃঙ্খলা শিখাবে, আপনাকে কৃষি কিভাবে ডেভেলপ করবেন সেগুলো শিখাবে, সব শিখাবে, বাট টাকা দিবে না। I am the person who will lend you money, যে আপনাকে ধার দিবে, টাকা দিবে, মাঝে মাঝে পারতপক্ষে লেস ইন্টারেস্টেড, কোনো ইন্টারেস্টই নাই, এরকম ভাবে টাকা দিব। তাহলে এখন বলেন তো, যে 8 জন লেকচারার বা 8 জন ট্রেনার এখানে আসবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কে হবে? আমি যা বলতেছি ওইভাবে তাহলে কাজ করতে হবে। All you have to be dreaming from now, from the very beginning কি হবে, একদম এই মুহূর্ত থেকে আপনাদের ভিতরে একটা স্বপ্ন বুনে ফেলাম, স্বপ্ন। আচ্ছা, ওটাতে আসি একবার। মানে লেকচার, আমার তো এখন স্বাধীন মানুষ, আমার চাকরি পাওয়ার দরকার নাই, আছে তো একটা চাকরি না, কিন্তু না, আমি কথা বলতে বলতে যেদিক চলে যাবে মন, ওইদিকে চলে যাবো। উনি আবার আমাকে ব্যাক করাইছে ওখান থেকে, না বুঝাইছে না? আমরা একটা বিষয় ক্লিয়ার করি, যে সরকারি ব্যাংকগুলো এক্স্যাক্টলি এখনো সিঙ্গেল ডিজিটে এখনো লোন দেয়। তার মানে আপনার, আমি বলি আপনাকে যে আমি যখন প্রাইমারি স্কুলে চাকরি করি,
দুটো স্কুলে চাকরি করছি, একটা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে আরেকটা এসেছিলাম। দেবরুপাড়া নামে একটা জায়গা আছে জানেন, সেখানে আমি দেবরুপাড়া তার আগে বীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ, তখন গভর্নমেন্ট কলেজ ছিল না, ওখানে আমি ইকোনমিক্সে অধ্যয়ন করেছি। তার মানে আমি 2 বছর কলেজের লেকচারার ছিলাম। তো ওখানে পলিটিক্যাল ভিউর কারণে আমার ওখানে জবটি হয়নি, না হওয়ার কারণে পরে দেখলাম যে চাকরি তো একটা লাগবে, প্রাইমারি স্কুলে হয়ে গেল সরকারি, সেখানে জয়েন করে 5 বছর ধরে আর ছুটতে পারি না। প্রাইমারি স্কুলের জবটা এক্স্যাক্টলি আম্মা জান বোনদের জন্য ভালো জব, আর পুরুষদের জন্য তাদের জন্য ভালো যে বাবার পিছন থেকে বাবার পৈতৃক সূত্রে বা হেরিটেজি সূত্রে 5 বিঘা জমি পাবে। বাট আই ওয়াজ নট দ্যাট, আই হ্যাড ইট নট দ্যাট। আমার কিন্তু সেটা ছিল না বা নাই পৈতৃক সূত্রে পাওয়ার। সেক্ষেত্রে আমার প্রাইমারিটা তখন রিস্ক মনে হচ্ছে যে এটা করে আর চলবে না। প্রাইমারি স্কুলকে আই রেসপেক্ট, টিচিংকে আমি রেসপেক্ট করি। আমি এখনো মাঝে মাঝে আমার 2টা প্রাইমারি স্কুল পুরোনো স্কুলগুলোর সামনে যায় দাঁড়ায় থাকি সন্ধ্যার সময়। আর ডাকেশ্বরী স্কুল আছে, সেখানে গিয়ে মাঝে মাঝে ক্লাসেও ঢুকে দেয়, মানে ওই সিকনেসটা আসে। সেক্ষেত্রে যখন স্কুল ছাড়লাম, আমাকে স্বপ্ন তারিখ করে কিন্তু বই পড়াইছি। প্রাইমারি স্কুল থেকে বেরোতে গেলে বেতনটা যদি অনেক মোটা পাইতে চাই, বেতন মানুষের বলতে হয় না, কিন্তু আমি মালয়েশিয়া যায় চাকরি করতে যাবে না, ওর দ্বিগুণের উপরে বেতন পাবো। বেতন বলা যাবে না, কিন্তু অনেক বেতন, ঠিক আছে, অনেক, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে হিউজ বেতন এটা। এবং আরো মজার ব্যাপার হলো যে আমরা ওই ডেইলি 400 টাকা লাঞ্চ পাই এজ এ ব্যাংকার। আই থিঙ্ক ব্যাংকাররা লাঞ্চ পায়, জানেন? এটা সরকারি ব্যাংকের প্রচলন আছে, ডেইলি 400 টাকা লাঞ্চ পাই কর্মদিবসে। ওটা তো 8,000 হয়ে যায়। শুনে কি লাভ পাওয়া যাবে? ওটা তো কাজ করি না। আপনি এবারে 20 দিন ধরেন, 22 দিন ধরেন। যাই হোক, স্বপ্ন বলতে হবে, যারা লেখাপড়া করতেছেন চাকরি বাকরি গ্রহণ করতে হবে। এবং তার চেয়েও বড় কথা হলো, যদি বড় লোক হতে চান চাকরি দিয়ে হবে না। আমি আল্লাহর রহমতে অনেক বেতন আলহামদুলিল্লাহ পাচ্ছি, কিন্তু বড় লোক হওয়ার সুযোগ পাচ্ছি না। কারণ কি, শেষ হয়ে যাচ্ছে টাকা। ওই মাসের 3-4 দিন আগে না দেখি যে পকেটে টাকা থাকে না, শুধু চিপে যায়। যতই টাকা পান, আপনাকে যতই টাকা দেখ, কর্মচারী বা কর্মকর্তা হয়ে তো আপনি ধনী হওয়ার সুযোগ নাই। আচ্ছা কি বলেন, আমি যদি চাকরি শেষ করতে পারি, আল্লাহ বাঁচা রাখে, তাহলে আমি হয়তো 3 থেকে 4 কোটি টাকা পাইতে পারি আমার বেশি মোতাবেক। আমার বাড়ির জন্য একটা লোন নিচ্ছি, মানে 6 তলা একটা ফাউন্ডেশনের বাড়ি করতেছি, কেবল 1 তলা উঠছে। সেক্ষেত্রে ওটা কাটে কুটে নিয়ে তাও যদি 1.5-2 কোটি টাকা পাই, তা আমি সর্বোচ্চ 2-1 কোটি টাকা মধ্যেই থাকলাম না, আর হয়তো বেতন পাইতে থাকবো অর্ধেক করে। চাকরি করে লাভ কি? আমি 6 নম্বর গ্রেড আছে, আমার সামনে আর 5টা গ্রেড আছে, আর 15-16 বছর চাকরি আছে। যদি আল্লাহ চায় তো ওখানে চলে যেতে পারবো। তারপরে দেখি যে না, আপনার সর্বোচ্চ হয়তো 2-3-4 কোটি টাকা মালিক হতে পারে। কিন্তু যদি আপনারা ওই ইলুশন সরকারি চাকরি করতে হবে এই মায়া ত্যাগ করতে পারেন, দ্যাট উইল বি ভেরি মাচ বেটার ফর ইউ। আপনারা হবেন উদ্যোক্তা। উদ্যোক্তা বোঝেন? এন্টারপ্রেনার হবে, নিজে চাকরি দিবেন। কিসের চাকরি করে? আস্তে আস্তে আপনার অফিস থেকে লোক বাইরে হচ্ছে 10টা, পরের বছর 20টা, তারপরের বছর 10 বছর পরে হাজার লোক আশা করতেছে, আপনার দেখাই পায় না, বুঝে আপনি এমডি হয়ে গেলেন, ম্যানেজিং ডিরেক্টর, মানে মালিক, ব্যবস্থাপনা করতে হবে। এই স্বপ্নও দেখতে হবে। আর যাদের একটু মনের মধ্যে ভয় বেশি, খুব আমার মতো, ওরা সরকারি চাকরির জন্য স্বপ্ন দেখে লেখাপড়া করতে থাকে, কিন্তু ধনী হতে পারবেন না। কেন ধনী হতে পারবেন না? আই থিঙ্ক অল ইউ আর জেনজি, ইয়াং জেনারেশন, জেনজি। এখন বলে জেনজি কি বলেন তো? এলাবোরেশনটা আমি নিজেই ভুলে গেছি। জেনজি বলে জেনারেশন জি। আপনারা জেনারেশন জি, আপনারা যা মন চায় তাই করবেন এরকম না, পজিটিভ সব করতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে স্বপ্ন বলতে হবে, সরকারি চাকরি, প্রাইভেট জব সবই পাবেন। কিন্তু যদি ধনী হতে চান, বাংলাদেশকে বড় ধনী রাষ্ট্র বানাতে চান, তাহলে আপনাদের এই 66 জনই যথেষ্ট না 64 জন, এরকম হাজার 64 জন একসাথে বাংলাদেশটাকে আমরা উঠাই তুলবো।
রাইট? তাহলে এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখবেন, তাহলে কি ইউ হ্যাভ টু স্টপ ইউর স্টাডি? নো, পড়ালেখা বন্ধ করে তো হবে না। পড়ালেখা লাগবে, মাস্টার্স পাস লাগবে, আরো বড় ডিগ্রি লাগবে আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানে। কারণ আপনারা মাস্টার্স পাস লোকরা আইসা ইন্টারভিউ দিবে, স্যার হবে, গ্রাজুয়েটরা এসে স্যার হবে, রাইট? সেক্ষেত্রে আপনাদেরকে স্টাডি করতে হবে। আর যেখানে সেখানে ট্রেনিং এর আয়োজন হলে ডুবে যাবেন। এখানে ঢুকে গেছেন, আরো যুব উন্নয়ন ট্রেনিং হবে, ডুবে যাবেন। ট্রেনিং এর বিকল্প নাই। ইউ হ্যাভ টু বি ট্রেন আপ। যদি আপনি স্কিলফুল মানুষ হতে চান, আপনাকে অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে হবে। এটা আসছেন, অ্যাপ্রিশিয়েট ইউ। দুর্দান্ত একটা কাজ করছেন। 8 জন মানুষের মধ্যে ধরেন আমি লম্বায় হয়তো সবচেয়ে লম্বা হবো, 6 ফিট, কিন্তু হয়তো তাদের চেয়ে আমার যোগ্যতা কোনো দিক থেকে কম হইতে পারে, কিন্তু আমার একটা যোগ্যতা ওদের চেয়ে ভালো হবে। সেটা হলো আপনাকে আমি টাকা দিতে পারবো, বাট দে কান, তারা পারবে না। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সম্ভব হবো। স্যার, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং একটা বিপ্লব হয়ে গেছে, নতুন বাংলাদেশের সাথে আমরা সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাবো এবং দেশের উন্নয়ন করব। এবং আপনারা অন্তত আপনারা আনসার মেডিকেল ইউনিয়ন থেকে টাকা নিয়ে স্বাবলম্বী হবেন এবং উদ্যোক্তা হবেন, নিজেকে নিজের পায়ে দাঁড়া করাই ফেলাবেন, রাইট? এভাবে কে কে স্বপ্নবাজ হয়ে গেলে বলে তো আমার কথা শোনার পর দুজন হাত তুলছে, মানে কেউ স্বপ্নবাজ হবে না। আমির ঘরে চলে গেলেও স্বপ্নবাজ হবে। আমির ঘরে এখানে আমাদের স্বামীর ঘরে যারা গেছেন তারা একটু হাত তুলে তো, বেশি নাই। আচ্ছা, তাহলে আপনাদের বিষয় একটা কি বারুদ দিয়ে গেলাম, স্বপ্ন দেখতে হবে। আমি কি হেল্প করাও কিন্তু ব্যাপার। আমি একজন বিজনেসম্যান, আপনাদের এই ম্যাডামের স্বামী একজন বিজনেসম্যান, বড় বিজনেস করে মিষ্টির চাঁদা এগুলো আছে। সে চাকরি করতে উপজেলা লেভেলে আনসার বাহিনীর সে ভারপ্রাপ্ত প্রধান, সে পরিবারের হেল্প হচ্ছে না। এইভাবে আপনাদের স্বপ্নবাজ মানুষ হয়ে উঠতে হবে। এখন আমরা স্বপ্ন দেখাই ফেলেছি, এখন কার কি ইচ্ছা আছে, কে ব্যাংক থেকে লোন নেবেন, এটা আপনারা ডিসিশন মেকিং করবেন। এবং আমি আবার বলি, প্রত্যেকটা লোন তো বলা যাবে না, 5% থেকে 14% এর মধ্যেই আমাদের লাভ। 5 থেকে 14 মধ্যেই সবগুলো লোনের প্রোডাক্টের কস্ট আপনার। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সব থাকলে বোর্ড থাকলে বোঝাতে পারতাম, নাই জন্য পার। আমি বলি আপনাকে, আমি যখন প্রাইমারি স্কুলে ঢুকি তখন বেতন পেয়েছিলাম 3800 টাকা বেসিক, 3800 টাকা বেসিক 6 সালে। তারপরে আমি যখন ব্যাংকে ঢুকি অফিসার পদে, তখন আমার বেসিক ছিল 8000। সেকেন্ড ক্লাস অফিসারদের বেসিক 8000। ওখান থেকে যখন ফার্স্ট ক্লাস হইলাম আমি, তখন আমার বেসিক দাঁড়ালো 11000। এখন আমার বেসিক 50,000-এর উপরে, কিন্তু খরচ মরচ করে দেখি যে ওই আগের অবস্থায় আছে। এই কথাটাকে আমি মূল্যস্ফীতি বলছি আপনাকে। তার মানে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, যাকে ইংলিশে বলে ইনফ্লেশন। ইনফ্লেশনটা এমন একটা ঘটনা যে মুদ্রা নিজের মান হারাইতে থাকে। মুদ্রা 100 টাকার নোটটা আস্তে আস্তে এবার ডাউন হতে থাকে, আর 100 টাকা দিয়ে যা কিনবেন ওটার দাম আস্তে আস্তে উপর দিকে যেতে থাকে। এই যে একটা ডাউন আর একটা আপ, এটাকে বলা হয় ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন মানে কি বলেন তো? মুদ্রাস্ফীতি। তার মানে মুদ্রা তার নিজের থেকে প্রত্যেক বছরে কত টাকা মান হারাই ফেলে। আমাদের দেশে বর্তমানে প্রায় 10 টাকার প্লাস মান হারায় পার ইয়ার। 100 টাকার নোটটা 1 বছর পরে হয়ে যাবে 90 টাকার সমান দাম। আপনার থেকে আমি যদি 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা লাভ নেই, তাহলে আমি 1 লাখই নিলাম, কারণ 10,000 তো কমে গেছে ওর দাম। ব্যাপারটা বুঝেন নাই মনে হয়? মানে আপনার থেকে যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে 1,10,000 নেই 1 বছরে, 1 বছরে যে 1 লাখ টাকার বান্ডেল লাভের 10,000 মূল্য হারাই ফেলাইছে। এটা আরেকটু ক্লিয়ার করি যে আজ থেকে 20 বছর আগে আপনি ভেবে দেখবেন, আপনার পিতা মাতাদের কাছে শুনে দেখবেন যে কোরবানির সময় একটা গরু কিন্তু 7,000 টাকা, 8,000, 10,000, 12,000 দিয়ে খেলাছে। এখন একটা ভাগ দিতেই 10,000 লাগে মিনিমাম।
যাও শুরু করবো। তাহলে যদি এমন হয় যে আপনাকে আমি আজকে একটা 1 লাখ টাকার বান্ডেল দিই, আপনাকে যদি আমি একটা 1 লাখ টাকার বান্ডেল দিই যে 10 বছর পরে ফেরত দিলাম 10% করে, তাহলে আপনি আমার 2 লাখ দিবেন ফেরত নাকি? না, আমি 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 অঙ্কটা একটু ক্লিয়ার করি। আমি আপনাকে 1 লাখ টাকার বান্ডেল দিয়ে বললাম যে 10% দিবেন, তা আপনি যে প্রত্যেক মাসে মাসে একটু করে দেন, এটা কমে যায়। 10 বছরে আরো 10% হলে আরো 1 লাখ হওয়ার কথা হবে 60,000-এর মতো। তাহলে 1,60,000 আমাকে 10 বছর পরে ফেরত দিবেন। এক, আর এই আপনাকে আমি দিলাম একটা গরুই 1 লাখ টাকা দামের। আপনারা বান্ডেল দিচ্ছি 1 লাখ, আর এনারা দিচ্ছি গরু। এনারা বলছি 10 বছর পরে ফেরত দিবেন। উনি 10 বছর পরে যখন আমাকে গরুটা ফেরত দিবে, ওনার মায়া লাগবে। কারণ কি জানেন, 10 বছর পরে ওই একটা গরুর দাম হবে মিনিমাম 3 লাখ। আর আপনি তো দিবেন আমার টাকা 1,60,000। বাচ্চা জাহান্নামে যায়। গরুটার দাম যে 10 বছর পরে চেঞ্জ হয়ে যায়। কেন 20 বছর আগে বললাম 7-8 হাজার টাকা দিয়ে গরুই পাওয়া গেছে, সেখানে আজকে 1 লাখ। এটার মানে হলো গরুটার দাম ঠিকই আছে আগের জায়গায়, টাকাটার দাম কমে গেছে। টাকার দাম কমলে ওনাকে যদি আমি বলি যে মা তোমাকে আমি গরুটা দিলাম, তুমি আমাকে গরুটাই ফেরত দাও, উনি কিন্তু মন খারাপ কষ্ট হবে। না স্যার, আপনি টাকা ধরেন, টাকার হিসাবে ধরলে ওর থেকে আমি 1.5 লাখ নিচ্ছি, কিন্তু ওই গরুটার দাম তখন 3 লাখ। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে মনে হয়। এই জন্য ব্যাংকাররা ব্যাংক এক্স্যাক্টলি আরেকটা কথা বলতে হয়, ব্যাংক কখনো সুদ নেয় না। সুদের সংজ্ঞা হলো ইসলামে, আপনি যার থেকে নিচ্ছেন তারও চিনতে হবে। খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা বলা। আপনি ধার যার থেকে নিচ্ছেন সুদে, তারে আপনার চিনতে হবে, আর আপনারও সে চিনবে। আর একজন সাক্ষী, ধরেন আমার ব্যাংকে আপনি টাকা নিলেন 1 লাখ, আমি সাক্ষী ম্যানেজার হিসেবে, আর আপনি নিছেন, নিলেন কার থেকে? ওখানে হাজার হাজার লোক টাকা রাখছে, হাজার হাজার লোক টাকা রাখছে। অফিস তো কোনো ব্যক্তি না। অফিস থেকে আপনি টাকাটা নিয়ে নিলেন, আমি সাক্ষী থাকলাম, লেখলাম না, আপনারা চিনা যাচ্ছে যে নিছেন, কিন্তু দিছে কেটা? আমি তো সাক্ষী বাবারে, আমি তো চাকরি করি। ব্যাংক কি কোনো ব্যক্তি? ব্যাংক তো কোনো ব্যক্তি না। ব্যাংকে হাজার হাজার লোক টাকা রাখছে, ওখান থেকে আপনাদের টাকাটা নিছেন, তারা চিনেন না, তাহলে ওটা আর সুদই হইল না। আমি কি বুঝাতে পারছি? সুদ হতে গেলে একজন নিবে, একজন দিবে, একজন সাক্ষী থাকবে। তা আপনি দুজন পাইছেন, আমার সাক্ষী হিসেবে পাইছেন, আপনি নিছেন, কিন্তু কার টাকা নিছেন কিন্তু জানেন না। এবং আপনারা যদি ব্যাংকে 1 লাখ টাকার বান্ডিল একটা আমানত রেখে আছেন, আপনারা যদি আমি 10,000 টাকা লাভ দিই, ধরেন সুদ দিলাম, ওটাও সুদ না, কারণ কার থেকে লাভ করে আপনার দিচ্ছি আপনি জানেন। এগুলোর অনেক মাইলপেজ আছে, এগুলো এখন ছোট মানুষ বুঝবেন না, আরো আপনারা স্টাডি করেন। এই জন্য সব ব্যাংকই বৈধ, হালাল। এটা আমি যদি অনেক বড় টাইম পাইতাম, তাহলে আমি রেফারেন্স দিতে পারতাম। ঠিক আছে, আমি বেশি কথা বলবো না। ব্যাংক নিয়ে কারো জিজ্ঞাসা, ব্যাংকে আসার খুবই ইচ্ছা, এরকম কে কে আছে বলেন তো? সবাই আসবে ইনশাআল্লাহ। একদিনে আসেন না, এত লোককে বসতে দেওয়া যাবে। আপনারা প্রথমে একটা কাজ করবেন। আমার গল্প কিন্তু শেষ। আমি বললাম এখন ব্যাংক আপনার জন্য অফার করে যাচ্ছে, আপনি অনেক উন্নয়নের জন্য প্ল্যান সব করছেন। আমি তো অনেক কিছু স্বপ্ন দেখাই দিলাম। ব্যাংক হলো বীরগঞ্জ শাখা বা কবিরাতে। আপনাদের ব্যাংকটার একটা ব্যাপার আছে, বিশেষত্ব আছে, সেটা হলো যে ব্যাংকটি উপজেলায় একটাই হবে, নাম উপজেলার নামই হবে। যেমন এখানে শিবরামপুরে কৃষি ব্যাংক আছে না, নাম কিন্তু শিবরামপুর শাখা, কিন্তু আমরা কবিরাজে বসে কবিরাজ শাখা লিখে নেই। ওটা মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক থেকে নাম হয়ে আসছে বীরগঞ্জ শাখা। এমন জায়গায় বসানো হয়েছে শাখাটা যে চারদিক দিয়ে মাঝখানে হয়, আনসাররা আপনারা যেন হেল্প পান। ক্লিয়ার হয়েছেন? বীরগঞ্জ তো শেষ মাথায় কারোর কাছে। এই জন্য কবিরাজের ব্যাংকটার শাখা বসানো হয়েছে। আরো ভালো ব্যাপার যে কবিরাজের যেখানে উঠবেন ব্যাংকটাতে, ওখানে একাধারে রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংকের এজেন্ট, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং একটা সমবায় ব্যাংক আছে আজিজ কোঅপারেটিভ। 4টা ব্যাংক একই ফ্লোরে, দোতলার উপরে। ঠিক আছে, যাই হোক, ব্যাংকে আসবেন। ব্যাংকের মধ্যে 34 ধরনের ঋণ আছে এবং 13 ধরনের আমানত রয়েছে। আপনারা এখনই ইয়াংম্যান, অল্প অল্প পুঁজি যদি জমাইতে থাকেন,
তাহলে ভবিষ্যতে দেখা গেল যখন মাস্টার্স হয়ে যাবে তখন আপনার 1 লাখ জমে যাবে। আপনারা সবাই নিজের নামে একটা করে ডিপিএস করবেন। 100টা ডিপিএস কমপক্ষে 500 থেকে 10,000 পর্যন্ত। আচ্ছা, একটা করে ডিপিএস করবেন, বই নিয়ে চালাতে থাকবেন। যার ক্যাপাসিটি আছে অন্য ব্যাংকে বাদ দিয়ে এই নিজের ব্যাংকে টাকা রাখবেন। ব্যাংক তো এটা আপনাদের, যখন চেক দিবেন টাকা তুলে আনতে পারবেন। মিডিলে একটা ক্রাইসিস গেছিল সারা দেশের সব ব্যাংকের, ওটা কেটে উঠছে। আপনাদের ব্যাংকটা যেহেতু সরকারি ব্যাংক, সিকিউর জায়গা, সবাই আশা করবো যে এই ট্রেনিং শেষে আপনারা এসে দেখা করবেন, চা খাবেন এবং সে সাথে একটা করে অ্যাকাউন্ট ওপেন করবেন। সেটা কেউ সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন, কেউ ডিপিএস করতে পারেন, যে যেটা চান। এর মাঝখানে 66 জনেরই বা আপনাদের এই 64 জনেরই কিন্তু টাকার দরকার নাই। টাকা এমন একটা জিনিস যে সবার দরকার নাই, প্ল্যান নেন সবারই যদি দরকার হয় সবাইকে দেওয়া হবে। যার দরকার প্রায়োরিটি বেসিসে তারা আবেদন করবেন যে আমি ঋণ নিতে চাই, আই জাস্ট লাইক টু এন্টারপ্রাইনার, স্যার আমি উদ্যোক্তা হতে চাই। এখন প্রশ্ন করতে পারেন যে উদ্যোক্তা হতে গেলে আমি একদম খালি হাতে আসি, তাও আপনাকে লোন দিব যদি আপনার ক্যারেক্টার সম্বন্ধে আমরা ভালো সার্টিফিকেট পাই। ক্যারেক্টার বলতে এখানে আপনার বায়োলজিক্যাল ক্যারেক্টার না, বায়োলজিক্যাল ক্যারেক্টার মানে চরিত্র খারাপ হয় না, ওগুলো না। এখানে ক্যারেক্টার বলতে আপনি সমাজে কি কি কাজ করে বেড়ান, আপনার বান মদ গাঁজা আপনি খেয়ে ঘুরে বেড়ান কিনা। মেয়েরাও এখন 10% কিন্তু এগুলোর সাথে মিশে যাচ্ছে। এত খুশি হয়ে লাভ নাই। আপনারা ইনকামিং কল এভাবে রিং হচ্ছে, সাইলেন্ট করা আছে। আচ্ছা, তাহলে আপনাদের জন্য আমার অফার থাকলো যে আপনারা ট্রেনিং শেষে রেস্ট নিয়ে আপনারা ব্যাংকে আসবেন, আমানত খুলবেন একটা করে, তারপরে ব্যাংকে শেয়ার হোল্ডার হবেন। ব্যাংকের ভিতরে শেয়ার আছে, অন্তত একটা শেয়ার কিনবেন 100 টাকা দিয়ে, ব্যাংকের 100 টাকার পরিমাণ মালিক হয়ে যাবেন আজীবন। ওটা তুলতে পারবেন না 100 টাকা, ব্যাংকের সাথে মালিক থাকবো। সব ব্যাংকের শেয়ার হোল্ডার আছে, ইসলামী ব্যাংকের আছে, হ্যাঁ, আর ওনার আছে প্রায় 30-40 হাজার টাকার শেয়ার কাটা আছে, এনার আছে 30-40 হাজার টাকার শেয়ার, আমার 70,000 টাকার শেয়ার কাটা আছে। ওরা লাভ পাচ্ছি, শেয়ার লাভ পাবেন। আপনারা অন্তত 100 টাকা করে শেয়ার কেটে রাখবেন ব্যাংকে ঢুকে। আপনার সফটওয়্যার আছে, ব্যাংকের সফটওয়্যার আছে, দেখতে পাবেন। ব্যাংকের একটা আছে আমাদের অ্যাপস, আনসার বিডিং উন্নয়ন ব্যাংক অ্যাপস, এটা ডাউনলোড দিয়ে দেখতে পারবেন কি কি সুবিধা আছে, ঋণের সুদের হার কত কি আছে, এগুলো সব দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের প্রশ্ন বলেন। আমার এই ছেলেটাকে খুব চেনা মনে হচ্ছে, কেন বুঝতে পারছি না। এই স্ট্যান্ড আপ প্লিজ, ইউ স্ট্যান্ড আপ প্লিজ। Your mom is Salma Khatun. আচ্ছা, সালমা খাতুনকে আসতে বলবেন অফিসে। আচ্ছা, আমি নাই থাকতে পারি, মেয়েরা মানুষ কোথায় কখন দৌড়াই করছেন। বলেন কোনো জিজ্ঞাসা, ডিমান্ড, চাহিদা হচ্ছে কি, আমরা তো সবাই এখানকার ছাত্রছাত্রী না, কেউ হাউসওয়াইফ হয়ে গেছি। হ্যাঁ, হাউসওয়াইফের মধ্যে আমাদের তো পড়ালেখাটা এসএসসিতেই অফ হয়ে গেছে। আমি কি শুনাইলাম আমার লাইফ। ঠিক আছে স্যার, এখন আমরা তো আর লেখাপড়া চলমান না, বর্তমান অফে আছি। আমাদের এখন উন্নয়ন করতে গেলে আমাদের কি কোনো উপায় আছে কিনা? আপনি কি করতে চান বলেন, আপনার কিছু ইচ্ছা শুনি। আপনার যে ইচ্ছা, আপনার উইশটা কি আছে বলেন। কিছু আমি আমার পরিবারের জন্য বা আমার গ্রামের জন্য কিভাবে কি করতে পারি, আমাকে একটা সলিউশন। আপনাকে কিভাবে কি করতে পারবেন না, আপনাকে ডিসিশন মেক করতে হবে যে আপনি কি করতে চান, তাহলে আমরা ফিনান্স করবো। যেমন ধরেন আপনি একটা ছোট ছাগলের খামার করতে পারেন, দুধ খামার করতে পারেন, যদি বাড়ির আশেপাশে একটা পুকুর থাকে মৎস্য খামার করতে পারেন, তাও না করতে পারেন একদম কম লোন নেন, হাঁস মুরগির খামার করেন। যাই হোক, আপনি উত্তর পাইছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এনিমোর আপনাদের দুই পক্ষ থেকে বলেন। আরেকটা মেসেজ দেই সবার জন্য, যারা স্টুডেন্ট প্লিজ সাইলেন্ট প্লিজ। আপনাদের জন্য আরেকটা মজার অফার আছে। Those who are student can apply for a loan of computer without having any জামানত,
মর্টগেজ কোনো কিছু লাগবে না। আপনারা যারা স্টুডেন্ট, অনেক লালিত স্বপ্ন যে একটা হাতের মধ্যে একটা ল্যাপটপ থাকা, সেটা ইউ ক্যান হ্যাভ এ লোন ফ্রম আনসার ইউনিয়ন ব্যাংক টু বাই এ ল্যাপটপ। যারা স্টুডেন্ট, এটা সম্ভবত 24 মাস করা আছে, 24 মাসে আপনাকে শোধ করতে হবে। এখন যাদের দোষ হওয়ার ক্যাপাবল টু পে, তারা আবেদন করবে, আমরা কম্পিউটার লোন দিতে পারবো। কম্পিউটার লোন সর্বোচ্চ আগের সার্কুলারটাতে ছিল 75,000, এখন আরো বাড়ছে কিনা আমাকে দেখতে হবে। তবে 75ই ধরে রাখেন। আমার ল্যাপটপটার দাম 65,000, এটা লাগে না, 30,000 ল্যাপটপ পাওয়া যায়। 20,000 তো ফ্রি ফায়ার আছে। এটা কেমন অফারটা? এত সুন্দর সুন্দর অফার, অথচ এরকম নাই। সবাই ভালো। এবং এদের মধ্যে যা দেখলাম, এদের ভিতরে একটা টেস্ট কাজ করতেছে, টেস্ট। এবং ইনশাআল্লাহ I shall try my best for you. ব্যাংকে আর এনিমোর ওই যে বলবে কি? ধরেন আমি লোনটা নিলাম, আচ্ছা একটু বলি, যে কথা বলবো ওটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনারা চুপ থাকবেন। স্যার ধরেন আমি লোনটা নিলাম, নেওয়ার পরে কি হিসাবে দিব? হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। যে ব্যাংকের কোয়ালিটি হবে এমন যে ব্যাংকে আপনাকে অন্তত মাসিক হারে দিতেই হবে। আর কিছু লোন আছে যেটা একবারে 1 বছর পরে দিতে হবে। কিছু লোন আছে, যেমন কম্পিউটার লোনটা নিলে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে মাসে দিতে হবে। আর কেউ আপনার কাছে আসবে না, আপনাকে ব্যাংকে গিয়ে দিতে হবে। মানে এনজিওর সাথে ব্যাংকের এটাই পার্থক্য। আপনাকে ব্যাংকে ঢুকে দিতে হবে, রসিদ নিয়ে আসতে হবে, টাকাটা দিলেন একটা রিসিপ্ট কপি থাকতে হবে। ওই এনজিও আপনাকে বই তুলে দিল, টাকা জমা হইলো কিনা ওগুলোর কোনো কারবার নাই। ব্যাংক মানে আপনি টাকা দিবেন, রসিদ নিবেন। ক্লিয়ার? আচ্ছা আরো একটু বলি ওর কথাটার সাথে এক হয়ে, যেমন আমাদের এখানে হোম লোন আছে। হোম লোন আপনারা সবাই এই ট্রেনিং এর পরে ওটার যোগ্যতা অর্জন করবেন। গ্রাম পর্যায়ে হোম লোন 10 লাখ পর্যন্ত দেওয়া হয়, পৌরসভা হইলে বেশি। এরকম গ্রামে 10 লাখ পর্যন্ত নিয়ে তো বাড়ি বানাতে হবে, ঠিক আছে? ওইটার মেয়াদ হলো 10 বছর। বিল্ডিংটা বানানোর 6 মাস টাকা দিতে হবে না, মানে 9.5 বছর পর্যন্ত টাকা দিতে হবে আস্তে আস্তে। কম্পিউটার লোনটা 24 মাস মেয়াদ, 24টাই কিস্তি। 75,000 যা আসবে এটা ক্যালকুলেটর শিখতে এখন জানি বলতে পারবো। স্যার পড়াশোনা কোনো রকম সমস্যা হবে না তো? সমস্যা হবে। আপনি যদি টাকা পয়সা না দেন তাহলে অ্যারেস্ট হইতে পারেন। ধরে পরে মাসেরটা চালাচ্ছি, এক মাস লেট হয়ে গেল, 1 মাস লেটের কোনো সুযোগ নাই। যদি ওরকম কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পর এটা ঘটে যায়, সেটা একটা ব্যতিক্রম ব্যাপার, ওটা ব্যতিক্রম ব্যাপার। দ্বিতীয় মাসে ডাবল দিয়ে ক্লোজ করে দিবেন। এটাই। আমাকে দিনাজপুরে পাঠাতে হবে, আপনারা বাইরে বের হয়ে এক সাইডে আম্মাজানরা, এক সাইডে আব্বাজানরা, আর এই যে অফিসাররা আপনাদের, আর আমাকে সহ স্নাপ দিতে হবে। এটা খেয়াল রাখবেন, মানে সাধারণ দৌড় মারিয়েন না, এই ঘোরা মনে হবে না। আচ্ছা আর কোনো প্রশ্ন? আমরা ক্লোজ করবো। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? এদের মধ্যে থেকে একজন মাত্র বলছে। আমরা যে ডিপিএসটা খুলবো, মাসে মাসে যদি 500 করে টাকা দেই, তাহলে ওটা কি আমাদেরকে ব্যাংকে যায় জমা করতে হবে? ব্যাংকিং তো দিতে হবে। তার মানে ব্যাংকিং লেনদেন আপনারা কি করেননি কোনোদিন এখানে কেউ? মানে এনজিওর সাথে ব্যাংকগুলো তো ডিফারেন্ট, তো ব্যাংকে আসতে হবে আপনাদের। কাছ থেকে দিলে তাহলে ক্লিয়ার হবে। ব্যাংকে এসে জমা দিতে হবে। কমার্স শেষ হয়ে গেছে। I think you understood enough. Now I can close. I can drop my lecture. Okay, আবার বলবা। ক্ষুদ্র উদ্যোক্তা দিয়ে কিন্তু আমি অনেক কথা বলছি না, আমি কিন্তু বড় উদ্যোক্তা নিয়ে আলাপই করি নাই। তোমরা মানুষগুলোই তো এখন ছোট ছোট। এখন যদি এমন হয় যে এখানে এই নিয়ে চিন্তা করছে যে আমি 8টা গাভী নিয়ে শুরু করবো, I will provide her. I shall provide her financial support. ও যদি 8টা গরু, একটা গরু 1 লাখ করে দাম, ও যদি চিন্তা করে যে আমি 8টা গরু নিয়ে যাত্রা শুরু করবো, তাহলে আমি তাকে 5 লাখ টাকা দিব, আর ও 3 লাখ নিজে জমাবে। এটা রেশিও বলে। হ্যাঁ,
তার মানে আপনার একদম কিছুই নাই, শুধু ক্ষুদ্র উদ্যোক্তাকে কিছুই থাকার দরকার নেই, আমি টাকা দিব 1 লাখ পর্যন্ত। কিন্তু যখনই মিডিয়াম উদ্যোক্তা হয়ে যাবে তখন কিন্তু তারও থাকতে হবে মেমো, এরকম ব্যাপারটা। কারণ আপনি বললেন যে আপনি বললেন আমি একটা মিল চাঁদা করতে চাই, মিল চাঁদা নাই, তাহলে টাকা দিব? মিল চাঁদা আছে, আমি সিসি লোন দিব। ওকে, আর মনে হয় বলার নাই বলবে ভালো মেরুজে ফেলে এরা বলবে আর বলবে। বলো স্যার, মনে করেন 1 লাখ টাকা আপনাদের কাছে লোন নিলাম, নিয়ে 2টা গরু নিলাম প্রথম অবস্থায়, এখন পরবর্তী মাসেই কিস্তি দিতে হবে। ও কিন্তু একটা মারাত্মক কথা বলছে। এখানে বলি, ওর উত্তরটা দিয়ে দিচ্ছি, স্টপ, দাঁড়ায় থাকো। 1 লাখ টাকা দিয়ে ও যদি 2টা ছোট গরু নেয়, ওই ছোট 1 লাখ টাকা দিয়ে যদি 2টা ছোট গরু নেয়, ওইটা 1 বছরের মধ্যে বড় হয়ে যাবে না? এই জন্য ওকে 10 মাস পরে আমরা টাকা দিব। মানে ক্লিয়ার? 10 মাস পরে টাকা নিব, ক্লোজ করে দিয়ে আবার নাও টাকা। তার মানে তুমি গরু ছোট থেকে বড় করে বেচবা, তারপর টাকা দিবা, আবার টাকা ব্যাংকে শোধ করে আবার নিয়ে আসবা, আবার কিনবা। এখনো আমরা শেষ করতে যাচ্ছি, ব্যাংকে অনেক লোক আছে তো, নতুন আসতেছে, ওর ওটা ভালো, ওটার নাম আছে, অফিসে গিয়ে বলতে হবে যে আমি গরু মোটাজাত করুন লোন চাই, তাহলে ওই সুযোগটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি আমার কথায় কোনো উপকার হয়ে থাকে, কোনো মেসেজ পেয়ে থাকেন, সেটাকে লালন করে নিজেকে চেঞ্জ করতে হবে, তবে নেগেটিভ ওয়েতে না, পজিটিভ ওয়েতে। থ্যাংক ইউ। আমার ফোন নাম্বারটা এখন দিব না, ব্যাংকে গেলে পাবো। ব্যাংকে আমি ঠিকানা দিছি, ওখানে নেবেন, কার্ড আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা।